নমস্কার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ছি তো, যে তাড়াতাড়ি দিন, পর্বটা তাড়াতাড়ি দিন প্লিজ। তো নাও, তোমাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। সুদীপ আর আদিত্য তো মন্দিরে গেছে তাদের জোর খোলার জন্যে, আর ওদিকে রূপা কিন্তু এক একজন মহিলাকে ধরে মা মা করছে, আর মহিলাগুলো তাকে কেমন করছে, তাকে পাগল পাগল মনে করছে। তো রূপা তো মা মা করে কাঁদছে, আর এদিকে সুদীপ আর আদিত্য মন্দিরে তাদের কাজ করছে। ওদিকে বড় মা ফোন করেছে, গায়ত্রী দেবী ফোন করে বলছে, কি ব্যাপার আদিত্য, এত দেরি, কাজটা করতে পারবে না তো আমাকে বলো, আমি দিয়ে আসছি গিয়ে। আদিত্য বলছে, আমি কি একবারও বলেছি যে করব না? বলছি তো, যাচ্ছি এক্ষুনি। বলে ঠিক আছে। তো বড়মা বলছে, ফোনটা করতেই হলো, ওদেরকে একসঙ্গে একা ছাড়ার ফল পাচ্ছি, তাই বলছে, মানে একাও থাকতে দেবে না শান্তিতে, বেশিক্ষণ যাতে সময় কাটাতে না পারে সেই জন্যই তো বুদ্ধি করে এই কাজটা দিয়েছে। তো ঠাকুরমশাই তাদের দুজনকে জোরটা এনে দেয় যে তোমাদের কাজ হয়ে গেছে। ঠাকুরমশাই আশীর্বাদ করেন যে ভগবান তোমাদের মঙ্গল করুক। এবার তারা ওখান থেকে বেরিয়ে যায়, আর রূপা একদিকে বসে কাঁদছিল। সুদীপাকে দেখতে পেয়ে মা মা করতে করতে আবার পেছন পেছন দৌড়চ্ছে। তো সুদীপ আর আদিত্য কিন্তু গাড়িতে উঠে চলে যায়, তারা লক্ষ্য করে না, আর রূপা কিন্তু গাড়ির পেছন পেছনই দৌড়চ্ছে। এদিকে কিন্তু পরমাকে তার মা বাবা বোঝাচ্ছে, আর পেছনে কিন্তু অভ্র দাঁড়িয়ে সবটা শুনছে। তো তার মা বাবা বলছে, একবার ভেবে দেখ মা, দেখ আমরা আছি তোর জন্যে, আমরা কথা বলবো গিয়ে, সেরকম হলে তোকে আমাদের কাছে নিয়ে চলে আসবো। পরমা বলছে, আমার কি দোষ ছিল, কি দোষ ছিল, আমি তো আমার সবটা দিয়ে আদিত্যকে ভালোবেসেছিলাম। তার মা বলছে, জানি রে মা, সবটাই তো জানি, কিন্তু তোকে কিন্তু আমরা সাবধানও করেছিলাম, শুধুমাত্র আদিত্যর কাছাকাছি থাকবি বলে তুই ওই বাড়িতে অভ্রকে বিয়ে করলি, তোর তো সিদ্ধান্তের ভুল ছিল মা। তো তার বাবা বলছে, আবারও কিন্তু ভেবে দেখ মা, আমরা কিন্তু বলছি। তখন অভ্র আসে। কি ভাবতে বলছেন আপনারা, কি ভাবতে বলছেন? অভ্রকে দেখে তখন সবাই অবাক হয়ে যায়। সেই চিৎকার করে বলছে, আপনারা সব জানতেন, সব? আপনাদের লজ্জা করছে না যে সব কিছু জানা সত্ত্বেও মেয়ের এমনভাবে বিয়ে দিয়েছেন, আবার এখন এরকম কথাবার্তা বলছেন? পরমা বলছে, প্লিজ অভ্র, যা দোষ ছিল আমার ছিল, যা করেছি আমি করেছি, বাবা মাকে দোষ দিও না, ওদের কোনো দোষ ছিল না, ওরা শুধু মা বাবার কর্তব্যই পালন করেছে। বলে, মা বাবার কর্তব্য? ছি, এটা মা বাবার কর্তব্য হলো যে এইভাবে সব জেনে আপনারা আপনাদের মেয়েকে পাপের দিকে ঠেলে দিলেন? অভ্র বলছে, ওনারা জানতেন যে যেই ছেলেকে তাদের মেয়ে ভালোবাসে, সেই মেয়ে যেই বাড়িতে বিয়ে হচ্ছে, মানে তারই জ্যাঠতো দাদার সাথে, আবার জ্যাঠতো দাদার সাথে বিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মেয়ে এই সুযোগে তার প্রেমিকের সাথে থাকতে পারবে। বাহ, ছি, সত্যি এই বাবা মায়ের কাজ। অভ্রর হাত ধরে বলছে মেয়ের বাবা, যে আমাদের কথাটা একবার শোনো বাবা, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। বলে, আপনারা বাবা মায়ের নামে কলঙ্ক, আপনারা আমার জীবন নষ্ট করে দিয়েছেন, আপনাদের মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। অভ্র পরিষ্কার জানিয়ে দেয়, শুনে নিন, আপনাদের আপনাদের মেয়ে মুক্তি পাবে না আমার কাছ থেকে, আমি এই বিয়ের থেকে ওকে মুক্তি দেব না, আবারও আমার বাড়িও যেতে পারবে না। আমি এই অষ্টমঙ্গলা করতে এসে আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে রেখে দিয়ে গেলাম, আমি আপনাদের মেয়েকে আমার ভাইয়ের জীবন আর তার বউয়ের জীবন নষ্ট করতে কিছুতেই দেব না। সেই পাপের শাস্তি তুমি পাবে পরমা, আপনারাও পাবেন। এদিকে আদিত্যরা চলে এসেছে বাড়িতে গাড়ি নিয়ে, দেখা যাচ্ছে রূপা সেই অবধি পেছন করতে করতে ঠিক চলে এসেছে, কিন্তু দেখতে পাচ্ছে না, গাড়িটার সামনেই দাঁড়িয়ে আছে, ওরা ততক্ষণে ভেতরে চলে গেছে। আর ওদিকে অভ্র রেগে মেগে বেরিয়ে যাচ্ছে, আর অভ্রের পেছন পেছন তার শ্বশুর শাশুড়ি আর মানে তার বউ দৌড়চ্ছে, দাঁড়াও অভ্র, যেও না অভ্র, এরকম বলছে। তখন আদিত্য আর তার বউ চলে আসে। তো তাদেরকে দেখে স্বাভাবিক অভ্র অবাক হয়, আর অভ্র এরকম মুড নিয়ে চলে যাচ্ছে দেখে আদিত্য অবাক হয়, বলে, কি হয়েছে দাদা? তখন পরমারা বলছে, আদিত্য, অভ্রকে আটকাও না, ও চলে যাচ্ছে। বলছে, কেন, কি হয়েছে দাদা? আচ্ছা আয়, তুই এখানে বসবে। বলে, কেন, কেন শুনবো তোর কথা? হাতটা ঝিটকে সরিয়ে দেয় ভাইয়ের। তো বলছে, কি হয়েছে তোর? আচ্ছা আমার কথা শুনবি না, পরমার কথা শোন। বলে, তো তো মানে ও তোর ওয়াইফ? বলে, আচ্ছা আমার ওয়াইফ, তাহলে তোর এত চিন্তা কিসের? আদিত্যকে বলছে। আদিত্য চুপ করে থাকে। সুদীপা বলতে গেলে সুদীপার কথা শোনে না, আদিত্যকেই বকে যাচ্ছে। আদিত্য বলছে, দেখ দাদা, তুই আমাকে ভুল বুঝিস না, আমি ভাবতে পারিনি পরমা যে এইভাবে। তখন পরমার মা বলছে, বাহ বাহ আদিত্য, বাহ, দাদার সামনে এখন ভালো সাজছ, আর সব দোষ আমার মেয়ের দিচ্ছ। আদিত্য বলছে, আমাদের সম্পর্কটা বেশি দিনের ছিল না, আর আমার ওর নাম্বার মুখস্থও ছিল না, তাই আমি যোগাযোগ করে উঠতে পারিনি। তো পরমা বলছে, যোগাযোগ করে উঠতে পারোনি, নাম্বার মুখস্থ ছিল না, এইসব এখন কে বিশ্বাস করবে? তাহলে কি ছিল আমাদের মধ্যে? যা ছিল সব মিথ্যে ছিল। তো বলছে, আমাদের ভবিতব্যে যা ছিল তাই হয়েছে। অভ্র বলছে, তাই? আর আমার সঙ্গে কি হয়েছে? বলছে, আমার সাথে তোর সম্পর্ক বেশি দিনের ছিল না। বলছে, দাদা ভাই দেখ, আমাকে ভুল বুঝিস না, আমি জানতাম না যে পরমার সাথেই তোর বিয়ে হচ্ছে, আমি গায়ে হলুদের দিন ওর বাড়ি এসে জানতে পারি। তখন আদিত্যর কলার ধরে বলছে অভ্র, তাহলে সেই দিনই কেন বলিসনি আমাকে? আমাকে ভিক্ষে দিচ্ছিস তুই? হ্যাঁ, সেদিনই তো বলতে পারতিস যে পরমার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাহলে তো বিয়েটাই হতো না। এইটুকু সৎসাহস নেই তোর মধ্যে?
কেন ঠকালি আমাকে? আদিত্য বলছে, দাদাভাই বাড়িতে সবাই খুশি ছিল, সবাই আনন্দ করছিল। পরমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলিস, আমি তোকে কিভাবে বলতাম বল? অভ্র এই ব্যাপারগুলো আর নিতে পারছে না, খুব ঘেন্না লাগছে ওর এই ব্যাপারগুলো। মানে এরকম সত্যি, মানে কারোর জীবনে এরকম জটিলতা যাতে না আসে। তো অভ্র বলছে আমি চলে যাবো এখান থেকে। যখন চলে যাচ্ছে তখন অভ্রকে আটকাতে আদিত্য বলছে যে আমি শুধুমাত্র তোর কথা ভেবে, কোনো কিছু না ভেবে বিয়েটা করেছি দাদাভাই। বলছে কি? অবাক হয়ে যায় আদিত্য, অবাক হয় পরমা, অবাক হয় সুদীপা। বলে তুই কি বলছিস? বলে হ্যাঁ, শুধুমাত্র তোর কথা ভেবে, যাতে তুই ভালো থাকতে পারিস, পরমা আমাকে ভুলে থাকতে পারে। খারাপ লাগে সুদীপার, কারণ একদিন সুদীপাকে বলতো যে তোমার বাবার কথা রাখতে আমি তোমার দায়িত্ব নিয়েছি। সুদীপা হাততালি দিয়ে ওঠে, বাহ বাহ, তার মানে এতদিনের মুখ থেকে সত্যিটা আপনার বেরিয়ে এসেছে। তখন আদিত্য কিছু বলতে গেলে সুদীপা বলছে, আর দয়া করে আমার বাবার কথা রাখার দোহাই দেবেন না, হ্যাঁ? কথাটা বললে খুব মহান শোনায়, তাই তো? কিন্তু আর সেই দোহাই দেবেন না। এর মানেটা কি দাঁড়ায় জানেন? যে আপনি আমার বাবার কথাটাকে ইউজ করেছেন। ভাগ্যিস আমার বাবা যাওয়ার আগে আপনাকে এই কথাটা বলে গেছিলেন, তাই জন্য আপনি এই সুযোগটা সুন্দরভাবে নিতে পেরেছেন, তাই না? তোমার প্রশ্ন করছে, তাহলে আদিত্য তোমাকে কেন ভালোবাসে সুদীপা? কেন তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে বলো? অভ্র তো রেগে রেগে তাকিয়ে আছে পরমার দিকে, যে এখনো এই কথা বলছে ওই। তোমার তো ভালোই হয়েছে, একটা শেল্টার পেয়েছো তুমি, ওকে ইউজ করতে পেরেছো, ওর কাছ থেকে সুবিধা নিয়েছো, তুমি তোমার ডাক্তারি পড়তে পারছো। আর তাহলে আর একটাও কথা বলো না, চুপ করে থাকো। তখন সুদীপা বলছে আমি চুপ করে থাকবো না। আমার কারোর কাছ থেকে কিছু চাওয়ার ছিল না কোনোদিন, আর এখনো নেই। মিস্টার চৌধুরী আমাকে নিজে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে বলে আমি রাজি হয়েছি। আবার কথা রাখার দায় আমার, ওনার নয়। তাই কিছু বলার আগে ভেবেচিন্তে কথা বলবে আমাকে। এবার সবার সাথে সবার বেশ ভালোই একটা ঝামেলা বেঁধে গেছে। আর তো পরমাকে শোনাতে ছাড়ে না অভ্র, যে তোমার সাহস কিভাবে হয় এই কথাগুলো বলার? তুমি তো আমাকে ইউজ করেছো মাত্র। আমার জায়গায় অন্য ছেলে হলে তুমি তাকেও ইউজ করতে, শুধুমাত্র আদিত্যর কাছে মানে মান অভিমানের খেলা চলছিল তোমাদের। আর তুমি এখন কি করছো? আমার জীবনটাকে তো নষ্ট করেছো, এখন আমার বোনের জীবনটাকেও নষ্ট করছো। আরে ওর তো তাও তোমার মতো বাবা মা নেই যে ওকে এরকম ভুল পথে চালনা করে দিয়েছে। ও তো নিজের পথে, নিজের মানে ক্ষমতায় ও নিজে কিছু একটা করতে চাইছে, দাঁড়াতে চাইছে। তো তোমার কিভাবে সাহস হয় ওকে এই কথাগুলো বলার? চিৎকার করে বলছে, তোমার শাস্তি পাওয়া কেউ আটকাতে পারবে না, কেউ দিক না দিক আমি দেবো। আচ্ছা, আমি কোনো বড় লোকের মেয়ের খেলার পুতুল নই যে খেলবে তারপরে ছুঁড়ে ফেলে দেবে ইউজ হয়ে গেলে। ওর অভ্র রেগে মেগে বেরিয়ে গেলে শুধু পরমা বলছে আমি খুব খারাপ, আমি খুব খারাপ, সত্যি আমি খুব খারাপ। আদিত্য এবার বিরক্ত হয়ে তার বাবা মাকে বলছে আপনারা ওকে আটকালেন না কেন? মানে সুদীপাকে বলছে আপনারা কেন ওকে বাধা দেননি? তখন বলছে আমরা আসলে ওকে কোনো কাজে বাধা দিইনি কখনো। বলে এই জন্যই তো নিজেদের আদরে আদরে মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন, তার শাস্তি আমার দাদাভাইকে পেতে হচ্ছে। সুদীপা বলছে আপনি সব দোষ পরমার তার বাবা মায়ের দিকে দিচ্ছেন কেন? তারা তো নতুন মানুষ, ওরা কিছু বলছে না বলে আপনি যা পারছেন তাই বলে যাচ্ছেন। সব দোষ শুধু মেয়েদেরই, ছেলেদের হয় না কোনো দোষ? আপনি বলতে পারতেন না সবকিছু? আপনি কটা দিন পরে আসতে পারতেন না? আপনি আমাকে সব কথা সত্যিই বলতে পারতেন না? বলেছেন আপনি। ও সব দোষ সব অন্যের, নিজের কোনো দোষ নেই, তাই তো? তো বলছে আপনি অযথা কথা বাড়াচ্ছেন। সুদীপা বলছে আমি কোনো কথা বাড়াচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। পরমা বলছে এত কথা কেন বাড়াচ্ছ তুমি সুদীপা? পরমা এবার চিৎকার করে সুদীপার সাথে কথা বলছে যে তুমি কেন বলছো ওকে? তোমাকে বলতে হবে না, তুমি আমার সাইড নিয়ে কথা বলছো, দরকার নেই। আমার সাথে আমার সাইড নিয়ে কাউকে কথা বলতে হবে না, আমার হয়ে কাউকে কথা বলতে হবে না। তখন আদিত্যর রাগ উঠে যায়। আদিত্য বলছে, পরমা চিৎকার করে ওঠে, তুমি সুদীপার সাথে এইভাবে কথা বলতে পারো না, তোমার কোনো অধিকার নেই, তাই বলছে। শুনে অবাক হয়ে যায় পরমার বাবা মা আর পরমাও। আদিত্যকে বলছে ও আমি অপরাধী, তুমিও আমাকে অপরাধী বলছো? ঠিক আছে আমি অপরাধী, এই বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। মা বাবা আটকাতে গেলে আমি বলছে যে আমি দিব্যি দিলাম, কেউ আমার পিছনে আসবে না, আমি অপরাধী বলতে বলতে বেরিয়ে যায়। বলছে ওর মাথার ঠিক নেই, ও হন্তদন্ত হয়ে বেরিয়েছে, ওকে আটকাতে হবে, নাহলে বিপদ হয়ে যাবে। এই বলে পরমা পরমা বলে চিৎকার করতে করতে পরমার পেছনে যায়। ওদিকে পরমাকে গিয়ে আটকানোর চেষ্টা করলেও পরমা শোনে না, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বলছে জীবন অনেক বড় পরমা, এসব কিছু মনে করো না। পরমা কোনো কথা শোনে না, একটু ছুটে আসে, বলছে ওকে এইভাবে ছাড়া যাবে না, বিপদ হয়ে যাবে, আপনি আসুন। সুদীপা আদিত্যকে ইগনোর করে আর পরমার গাড়ির পেছনে দৌড়তে থাকে পরমা পরমা বলে। সুদীপা অন্য রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করছে। ওদিকে দেখা যাচ্ছে রূপা কিন্তু মা মা করতে করতে খুঁজেই যাচ্ছে, আর এই করে পরমার গাড়ির সামনে চলে আসে। পরমা গাড়িটাকে সামাল দেওয়ার চেষ্টা করে, ওনাকে বাঁচানোর চেষ্টা করে। সুদীপা তখন রূপাকে সামনে থেকে এসে বাঁচিয়ে নেয়, আর পরমা গাড়িটা থামায়, গাড়িটা থামিয়ে বেরিয়ে আসে। আর ওদিকে সুদীপা রূপাকে নিয়ে গড়াতে গড়াতে রূপার মাথাটা একটা পাথরে গিয়ে লাগে, মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। সুদীপা মানে তখন রূপা আর কি উঠে গিয়ে বলছে মা তুমি ঠিক আছো তো? মা তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। এই বলে আবারও পড়ে তার আবারও মানে পাথরে তার মাথাটা লাগে আর অজ্ঞান হয়ে যায়। তখন তো ওদিকে পরমা বেরিয়ে এসছে, কেউ বাঁচান ওনাকে, কেউ বাঁচান প্লিজ, কেউ আছেন কেউ ওনাকে বাঁচান বলে যাচ্ছে। সুদীপা তখন ওনাকে ধরে দেখে যে ওনার মাথায় রক্ত বেরোচ্ছে, মানে অনেকটা আঘাত লেগেছে। তখন বলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, এই ব্যবস্থা করতে থাকে। পরমা বলছে প্লিজ এটা আমি কি করে ফেললাম, না না এটা আমি করতে চাইনি, প্লিজ প্লিজ ওনাকে ঠিক হতেই হবে, ওনাকে ঠিক করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, ওনার চোট লেগেছে, পরমা বলছে।
সুদীপা মনে মনে বলছে এই মানুষটা এইভাবে আমাকে আপন করে নিচ্ছে, ওনার সাথে কথা বলে এতটা আপন কেন মনে হচ্ছে আমার। আদিত্যও চলে আসে, কারণ সবাই তো গাড়ি নিয়ে বেরোচ্ছে ওই কমপ্লেক্সের ওই জায়গাটা থেকে, সবাই এখনো বেরোয়নি, তার মাঝে এই ঘটনা ঘটে গেছে। আদিত্য গাড়ি থেকে নেমে পড়ে, আদিত্যকে দেখে বলছে পরমা প্লিজ আদিত্য, দেখো না আমি এটা করতে চাইনি, হয়ে গেছে, প্লিজ প্লিজ ওনাকে বাঁচাও। তখন বলছে খালি জেদ আর জেদ। আদিত্য বলছে নিজের জেদের জন্য নিজের জীবনটাও নষ্ট করেছো, এবার আরো মানুষের জীবন নষ্ট করছো, আরেকটু হলে খুন করে ফেলতে তুমি ওনাকে। তখন সুদীপা বলছে পরমা যদি দোষী হয়ে থাকে তাহলে ওর সঙ্গে আরো মানুষ জড়িত আছে, সেই জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করে নিজেকেও দোষ দিন, বুঝতে পেরেছেন? কারণ ওই অনেকগুলো মানুষের মধ্যে আপনিও একজন। এইসব কথা বন্ধ করে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করুন, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো কাছাকাছি ছিল, অভ্রও ছুটে আসে, এসে অভ্র আর আদিত্য মিলে রূপাকে গাড়িতে তোলে। আদিত্য বলছে থ্যাংক ইউ দাদা ভাই। অভ্র বলছে এখন আর থ্যাংক ইউ বলে কাজ নেই, তাড়াতাড়ি চল, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে রূপা কেমন করে শ্বাস নিচ্ছে। সুদীপা বলছে তাড়াতাড়ি মিস্টার চৌধুরী, তাড়াতাড়ি গাড়ি চালান, তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। রমা মনে মনে বলছে আমার চোখে জল আসছে কেন, আমার কেন মনে হচ্ছে যে আমার নিজের কারোর কিছু হয়েছে। রমা রূপার মাথায় হাত বোলাচ্ছে, বলছে কিচ্ছু হবে না আপনার। আদিত্যকে বলছে আদিত্য তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। এদিকে পরমার মা বাবা সিদ্ধান্ত নিয়েছে এইভাবে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে না। অভ্র আমাদের সামনে আমাদের মেয়েকে এইভাবে বলছে, ও এতটা ঘেন্না আমাদের মেয়ের চোখে, না না, এইভাবে ঘেন্না নিয়ে একটা সম্পর্ক টিকতে পারে না, না না, দরকার পড়লে আমরা এক্ষুনি ওর বাড়িতে যাব, ওর বাড়ির লোককে সবটা বলবো, সবটা বলে আমাদের মেয়েকে আমরা নিয়ে চলে আসবো, আর আবার বিয়ে দেবো। আর তা না হলে সারা জীবনের মতো আমি আমার মেয়েকে আমার কাছে রেখে দেবো, চলো এক্ষুনি চলো। তার বাবাও তখন ভাবনা চিন্তা করে দেখে না এটাই ঠিক। এই বলে তারা দুজন রওনা হয়ে যায় অভ্রদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সুদীপার মায়ের খারাপ লাগে যে মানে পরমাকে ছেড়ে সুদীপাকে সাপোর্ট করছে আদিত্য, আর সুদীপাকে বিয়ে করে সে নাকি খুব সুখেই আছে, সুদীপার নাকি মানে বংশের কোনো ঠিক নেই, হ্যাঁ নেই, এই সমস্ত কথা বলছে, যেই কথাটা আবার পরমার বাবার গায়ে লাগে। বলছে তুমি চুপ করে থাকো, এইসব কথা একদম বলবে না। তখন বলছে ঠিক আছে তুমি এইসব কথা নিয়ে ভাবো, আমাকে যেতেই হবে। তো মায়ের জেদের সামনে বাবা আর কিছু করতে পারে না, তো বাবা তার মায়ের সাথে বেরিয়ে পড়ে। তো তাড়াতাড়ি করে তারা হসপিটালে নিয়ে আসে। আর ডক্টর দেখে বলছে কি হয়েছে, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি বলে এক্ষুনি হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। এ বলে ডক্টর তো দেখবে বলে ভেতরে নিয়ে চলে যায়। এদিকে পরমা মনে মনে বলছে আমার খুব ভয় হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ভাল লাগছে না, এটা এর জন্য কি শুধুমাত্র আমিই দায়ী? তাই বলছে। বলছে তখন না আমি কিছু করিনি, বিশ্বাস করো আমি এটা ইচ্ছে করে করিনি, আমার দোষ নেই, তাই বলছে। তখন আদিত্য বলছে পরমা তোমারই দোষ, উনি যদি এখন জ্ঞান ফিরে তোমার নাম নেন তাহলে তোমার কিন্তু হাজতবাস হতে বাধ্য, তোমাকে জেলে যেতে হবে এর জন্য। তো পুরোপুরিভাবে পরমাকে দোষ দিচ্ছে। অভ্র বলছে এটা হসপিটাল, চুপ করে থাক তোরা, এখন এইসব কথা বলার সময় নয়। পরমা পড়ে যায় চিন্তায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের রিভিউ মানে পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর অপেক্ষা করে থাকবে আগামীকালকে আরেক সুন্দর পর্বের রিভিউ পাওয়ার জন্য। ভালো থেকো সবাই, টাটা।